করোনায় একদিনে 15,000-এর বেশি শনাক্তের রেকর্ড, প্রায় 250 জনের প্রাণহানি। রাজধানীতে বেড়েছে টেস্টের জন্য চাপ ও ভোগান্তি। আমি এখন মরে যাচ্ছি, আমি কবে টেস্ট করতে পাবো, কবে কি বুঝবো আমার হয়েছে কি হয়েছে না। এতবার দিলে আমি কেমনি ইয়ে করি, রুগীটার দাম আনতে হয়নি তো, হ্যাঁ ব্যাঘাতটা করতেছি, ওরা বেডে যেতে যাইতে না। লকডাউনেও সড়কে দিন দিন বাড়ছে মানুষ ও যানবাহন। টিকা কার্যক্রম ওয়ার্ড ইউনিয়নে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে ভ্যাকসিনেশন কার্যক্রমটা জোরদার করা এবং ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়। লুটপাট করতে পরিকল্পিতভাবে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে সরকার, অভিযোগ বিএনপির। স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকা নিয়ে প্রশ্ন। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব সম্পর্কিত আদেশ বাস্তবায়নে কাজ শুরু। অবসরে যাওয়াদের দায় মুক্তির প্রস্তাব বাতিল। শেষ পর্যন্ত সিলেট 3 আসনের উপনির্বাচন স্থগিত। ইসির অনড় অবস্থানে প্রচারণার শেষ দিনে হাইকোর্ট থেকে এলো নির্দেশ। পাচারের সময় শাহজালালে প্রায় 2.5 কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ। একজনকে আটক করেছে এপিবিএন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বন্যা, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চীন। ভারতের হিমাচলে সেতু বিধ্বস্ত হয়ে পর্যটক মৃত্যুর ভিডিও ভাইরাল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গেই থাকুন। করোনায় দেশে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। একদিনে প্রাণ হারিয়েছেন 247 জন। এই নিয়ে মোট মৃত্যু 19,521 আর সর্বোচ্চ 15,192 জন শনাক্ত হয়েছেন গত 24 ঘন্টায়। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 29.82%। নমুনা পরীক্ষা হয়েছে 50,952টি। এ পর্যন্ত শনাক্ত 11,79,827 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 11,052 জন। মোট সুস্থ 10,06,233। মৃত 247 জনের মধ্যে পুরুষ 141 আর নারী 106 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 72 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 61, খুলনায় 46, রাজশাহীতে 21, রংপুরে 16, সিলেটে 14, বরিশালে 12 এবং ময়মনসিংহে মারা গেছেন 5 জন। সংক্রমণ বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে করোনা পরীক্ষার জন্য। অনলাইনে নিবন্ধন করে না আসায় ফিরে যেতে হয় অনেককে। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, নতুন মেশিন স্থাপন করতে না পারলে টেস্টের সংখ্যা বাড়ানো যাবে না। স্পট রেজিস্ট্রেশন চালু করলে ভোগান্তি কম হতো বলে মনে করে উপসর্গ নিতে আসা মানুষ। কুর্মিটোলা হাসপাতালের প্রতিদিনকার চিত্র এটি। সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করাতে লম্বা লাইন। প্রক্রিয়া শেষে নেওয়া হয় নমুনা। তারা সবাই আগের দিন নিবন্ধন করেছেন অনলাইনে। কোনো খাবারের স্মেল পাচ্ছি না, জন্য আসছি। মানে জ্বর ছিল। ওয়াইফ এবং আমার বাচ্চা দুজনেই পজিটিভ, তো সেই হিসাবে আমি চিন্তা করছি যেহেতু একসাথে থাকছি আমার একটু টেস্ট করা দরকার। যারা আগে থেকে অনলাইনে নিবন্ধন করতে পারেননি, মুগদা ও সোহরাওয়ার্দী হাসপাতালে এসে ভোগান্তিতে পড়েছেন তারা। কোভিডের তীব্র উপসর্গ থাকলেও সুযোগ হচ্ছে না পরীক্ষার। অভিযোগ আছে মেডিকেল টেকনোলজিস্টের বিরুদ্ধেও। আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, যেমন ধরেন কাগজটা নিতে চায় নাই, পরে আপনার এই বারবার জিজ্ঞেস করলেও একটা কোনো কথা বলে না, বা মনে হয় যে একটু ঝাড়ি দিয়ে কথা বলে। আমি এখন মরে যাচ্ছি, আমি কবে টেস্ট করতে পাবো, কবে কি বুঝবো আমার হয়েছে কি হয়েছে না। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহ শিথিলতার অভিযোগ ভুক্তভোগীর। বাবা, আপনি সরাসরি পরিচালক স্যারের সাথে কথা বলেন। পরিচালক স্যারের কাছে করোনা পরীক্ষায় আমার এতবার দিলে আমি কেমনি ইয়ে করি, রুগীটার দাম আনতে হয়নি তো, হ্যাঁ ব্যাঘাতটা করতেছি, ওরা বেডে যেতে যাইতে না। সোহরাওয়ার্দী ও মুগদা দুই মেডিকেলের পরিচালক জানালেন, ফলাফল দ্রুত পেতে অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। টেস্ট বাড়াতে হলে নতুন মেশিন স্থাপন করতে হবে। সক্ষমতা তো একদিন হবে না। মনে করেন আমার 20 কোটি, এখন 20 কোটি লোকের পরীক্ষারই কি এই বাংলাদেশে এই সক্ষমতা আছে যে 20 কোটি একদিনে পরীক্ষা করতে পারবে? হুট করে এই একটা মেশিন আপনি যখন তখন বাড়াইতে পারবেন না। সেট আপটা হয়ে গেছে, আর একটা মেশিন যদি আমরা ইনস্টল করতে পারি তাহলে আমরা বর্তমানে যে 200টা আরটিপিসিআর করতেছি সেটা বাড়াই আমরা 400 করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ শৃঙ্খলার জন্য অনলাইনে নিবন্ধনে আস্থা রাখলেও স্পট রেজিস্ট্রেশনের পক্ষে উপসর্গধারী ভুক্তভোগীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
কঠোর লকডাউনে রাজধানীতে দিন দিন বাড়ছে চলাচল। ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় সড়কে বেড়েছে মানুষের সংখ্যা। পুলিশ বলছে কোনো না কোনো প্রয়োজনেই বের হচ্ছেন তারা। এদিকে ফেরিঘাট থেকে শুরু করে ঢাকায় প্রবেশ পথগুলোতেও আছে মানুষ ও যানবাহনের চাপ। ঢাকার প্রবেশমুখে ব্যক্তিগত গাড়ির সারি, আর যাদের গাড়ি নেই হেঁটেই রওনা হয়েছেন তারা। ঈদের পর থেকে গণপরিবহন বন্ধ, তাই এখন যারা ঢাকায় আসছেন দীর্ঘ পথ হেঁটে, রিকশায় বা ভ্যানে করে ঢাকার প্রবেশমুখে পৌঁছচ্ছেন। এরপর আবার শুরু হাঁটা। ট্রাক, রিকশা, ব্যক্তিগত গাড়ি আর স্বাস্থ্যবিধি না মেনে মানুষের চলাচলে রীতিমতো হিমশিম অবস্থা গাবতলীর চেকপোস্টে। প্রথমে এসে আমাদের চান্দুরায় নামে দিচ্ছে ট্রাকের মধ্যে, তারপরে ট্রাক থেকে ওইখানে নেমে আমরা নবীনগর হচ্ছে একটা অটো ভ্যানে, আর অটো ভ্যান থেকে আমরা আমিন বাজারে আসলাম অটো রিক্সায়। কালকেই আমাদের আসার কথা, কিন্তু এই গাড়ি না পাওয়ার কারণে আজকে আসছি। এখন যদি আজকেও আসতে না পারি তাহলে আমার চাকরিটা চলে যাবে, এই জন্য এখন ঝুঁকি নিয়ে হলেও আসতে হচ্ছে। আমাদের ব্লাড দিতে হবে, আমার আব্বা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছে, আমাকে যেভাবে আসতে হবে না, আমাকে অনেকটাই ভোগান্তি হয়েছে আসতে। দেখা গেছে যে মানে হাটেও আসতে হয়েছে, রিক্সা আসতে হয়েছে। যেহেতু এখন সরকারি অফিস খোলা, এই কারণে দেখা যাচ্ছে যে লোকজনের প্রেশার বেশি। তারপরে আমরা প্রত্যেকটা গাড়িকে অথবা প্রত্যেকটা যে পায়ে হেঁটে যে লোকজন আসতেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের আওতায় আনতেছি। রাজধানীর ভেতরেও বেড়েছে মানুষের চলাচল। ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় রাস্তায় মানুষের সংখ্যা বেশি। দুইজন উঠছিলাম, এটার অন্যায় করে ফেলছিলাম, তো নামাই দিছি একজন। পাঠাও চালাচ্ছি না, আমি ওই হসপিটালে যাচ্ছি দেখে অন্য শেয়ার নিছি। ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য ৮,০০০ টাকার মামলা, এটা কি করে পসিবল? বিশেষ করে ব্যাংকার এবং ডক্টর যারা রয়েছেন তারা তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন। এছাড়াও যেটা দেখছি যে এয়ারপোর্টে বিদেশ থেকে আগত যে যাত্রীরা রয়েছেন তারাও যাত্রী নিয়ে তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যাচ্ছেন। অনেকে মাঝে মাঝে মিথ্যা তথ্য দিয়ে আসে বা প্রেসক্রিপশন নিয়ে আসে, তারপর যাচাই বাছাই করে আমরা সেগুলো ছাড়ার ব্যবস্থা করি। বাড়ি থেকে ঢাকায় ফিরতে দেশের প্রধান দুই ফেরিঘাটেও ছিল মানুষের চাপ। সেখানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ফেরিতে শুধু জরুরি সেবার গাড়ি পারের কথা থাকলেও দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে পার হচ্ছে মানুষ, আছে ব্যক্তিগত গাড়িও। যাত্রী আর ব্যক্তিগত গাড়ির চাপ আছে বাংলাবাজার শিমুলিয়াতেও। ফেরির পাশাপাশি লঞ্চ, স্পিডবোটে করেও অবৈধভাবে পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের বৈঠকে এই নিয়ে অনির্ধারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, জনসনের 7 কোটি ডোজ টিকা আসবে আগামী বছরের দ্বিতীয় ভাগে, আর প্রতি সপ্তাহে ভারত থেকে আসবে 200 টন অক্সিজেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, এখনই খুলছে না শিল্প কারখানা, বিধিনিষেধ না মানলে দেয়া হবে আরও কঠোর শাস্তি। করোনার ভয়াবহ সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। এর মাঝেও অনেকে অপ্রয়োজনে বের হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এক্ষেত্রে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এটাও বলেছে যে লকডাউনের বিষয়ে অনেকের অনীহা। লক্ষ্য করছি খুব দুঃখের সাথে যে আপনারা আজকে দেখেন লকডাউনের 3-4 দিন চলছে, কিন্তু রাস্তাঘাটে যেভাবে মানুষ চলাফেরা করছে, যেভাবে গাড়ি চলাচলা করছে, আমরা তাতে খুবই দুঃখিত। কঠিনভাবেই তো আমরা প্রজ্ঞাপন জারি করেছি। বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে সেগুলো যদি কেউ খুলে থাকে, কারা খুলছে এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিধিনিষেধের চেয়ে করোনা প্রতিরোধে ভ্যাকসিনের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। 21 কোটি টিকা সংগ্রহের ব্যাপারে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এর মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ধাপে ধাপে 14 কোটি মানুষকে টিকা দেয়া যাবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে ভ্যাকসিনেশন কার্যক্রমটা জোরদার করা, এবং ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। এই 21 কোটি ভ্যাকসিন দ্বারা 14 কোটি লোককে আমরা ভ্যাকসিন দিতে পারবো, অর্থাৎ 80% লোককে আমরা ভ্যাকসিন দিতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে অক্সিজেন সংকট হবে না। অভ্যন্তরীণ উৎপাদনের পাশাপাশি প্রতি সপ্তাহে ভারত থেকে 200 টন অক্সিজেন আসবে। প্রত্যেক সপ্তাহে 200 টন করে অক্সিজেন আসবে, আমাদের এত লাগবেও না। আরও আমরা 43টা অক্সিজেন জেনারেটর আমরা ক্রয় করছি। বিধিনিষেধের মাঝে পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, সার্বিক বিষয় নিয়ে বৈঠক আছে মঙ্গলবার দুপুরে।
মন্ত্রিসভায় এছাড়া লিগ্যাল প্র্যাকটিশনার এবং বার কাউন্সিল অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সব সরকারি চাকরিজীবীদের বিধি অনুযায়ী সম্পদের বিবরণী জমা দিতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থেই এমন সিদ্ধান্ত। আদেশ বাস্তবায়নে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। অন্যদিকে সরকারি চাকরি আইন 2021-এর খসড়া নীতিগত অনুমোদন দিলেও অবসরে যাওয়া চাকরিজীবীদের দুর্নীতি ও অপরাধের দায় মুক্তির প্রস্তাব নাকচ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ন প্রকল্পে অনিয়ম হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তাকে ওএসডিও করা হয়েছে। শুধু তাই নয়, দুদকের মামলার তালিকায় থাকা বেশিরভাগই সরকারি কর্মকর্তা কর্মচারী। অথচ দুর্নীতি রোধে গত 10 বছরে 3 গুণ বেতন বেড়েছে সরকারি চাকরিজীবীদের। এ অবস্থায় সরকারি চাকুরেদের সম্পদের হিসেব জমা নেওয়ার ক্ষেত্রে কঠোর হচ্ছে সরকার। 1979 সালের বিধিমালা অনুযায়ী 5 বছর পর পর সম্পদ বিবরণী দাখিলের নিয়ম। এতদিন তা মানা না হলেও এবার জনপ্রশাসন মন্ত্রণালয় স্ব বিভাগে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে। ট্যাক্স রিটার্ন দিলেও জবাবদিহিতার স্বার্থেই এমন চিঠি বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ট্যাক্স রিটার্নেও কিন্তু তাদের এগুলো থাকে, তো বিষয়গুলো কিন্তু চারিপাশেই আমরা আরও স্বচ্ছতা চাচ্ছি, আবার আরও বেশি জবাবদিহিতা, জনমুখী জনপ্রশাসন। আমাদের বেতনাদি বৃদ্ধি হয়েছে এবং আমাদের জবাবদিহিতাও তৈরি হচ্ছে, চাই সেই জন্য এই ব্যবস্থা। সরকারি চাকরি আইন 2021-এর খসড়ার সংশোধনীতে অবসরে যাওয়া চাকরিজীবীদের দুর্নীতি ও অপরাধ আমলে না নেয়ার প্রস্তাব করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, কিন্তু মন্ত্রিপরিষদ বৈঠকে সেটি নাকচ হয়েছে। যে যদি সরকারি কর্মচারী রিটায়ার করে যায় কিন্তু তারপরেও যদি তার কোনো দুর্নীতি থাকে বা তার কর্তৃক সরকারের কোনো লস হয়, তাহলে আগের আইনে ছিল যে তার পেনশন থেকে পুরাটা বা কিছুটা কেটে নিতে পারবে। এইটা যাতে না থাকে এরকম জনপ্রশাসন একটা প্রস্তাব নিয়ে আসছিল, কিন্তু ক্যাবিনেট সেটা এগ্রি করেনি। সরকারি চাকরিজীবীরা অবসরে বিদেশে যেতে চাইলে আগের মতোই অনুমোদনের প্রয়োজন হবে না। এক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধনী প্রস্তাবও নাকচ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি লুটপাটের জন্যই স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের অদক্ষতা অযোগ্যতায় মানুষের জীবন বিপন্ন হলেও স্বাস্থ্যমন্ত্রী কিভাবে স্বপদে বহাল জানতে চান তিনি। করোনায় প্রাণ হারানো বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খানের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনায় একথা বলেন বিএনপি মহাসচিব। দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি অবনতির জন্য সরকারের অদক্ষতা অযোগ্যতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দুর্নীতি করতেই মহামারীর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই যে ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, এখানে অত্যন্ত পরিকল্পিতভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে, শুধুমাত্র একটি কারণে যে এর মাধ্যমে দুর্নীতির লক্ষ্যে তারা এটা করেছে। এবং তাদের উদাসীনতা, তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতা, তাদের দুর্নীতি আজকে দেশের মানুষের জীবনকে বিপন্ন করে ফেলেছে, জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। সরকার কার্যকর পদক্ষেপ নিলে এখনো আইসিইউ কিংবা সাধারণ বেডের জন্য রোগীদের হাহাকার কেন, জানতে চান মির্জা ফখরুল। কেন এত অব্যবস্থাপনা স্বাস্থ্য খাতে? এত কিছুর পরও স্বাস্থ্যমন্ত্রী কিভাবে স্বপদে বহাল আছেন সেই প্রশ্নও তোলেন তিনি। টিকা সংগ্রহের ক্ষেত্রে তার চরম ব্যর্থতা এবং দুর্নীতি। গোটা স্বাস্থ্যের হাসপাতালগুলোতে কোনো বেড নেই, এর মধ্যে কোনো বেড বাড়ানো হয়নি, আইসিইউ বেড বাড়ানো হয়নি বা অক্সিজেন সরবরাহের কোনো ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে দেখা যাচ্ছে যে তারা যে হিসাব দিচ্ছে তাতে করে দেখা যায় যে আপনার হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করেছে এই করোনা নিয়ন্ত্রণের জন্য, অথচ করোনা কোনো নিয়ন্ত্রণই করা সম্ভব হয়। স্বাস্থ্যমন্ত্রী এখন পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আছেন কিভাবে, আমাদের এটা ধারণা পায়। বিএনপি মহাসচিবের অভিযোগ, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দায়বদ্ধতা নেই সরকারের। ভুল চিকিৎসা হবে, সাধারণ গরিব মানুষেরা আপনার না চিকিৎসা পেয়ে মারা যাবে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির পরিকল্পিত লকডাউনটা কি সেটা 2013, 14, 15 সালে 158 দিন মানুষকে বন্দী করে রাখার মতো কিনা, এমন প্রশ্ন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি এসব বলেন।
বলেন, লকডাউন নিয়ে বিএনপির পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের কথা বলা হচ্ছে। লকডাউন দেওয়ার আগে তারা বলেছিল দেশে কঠোর লকডাউন দেওয়া দরকার, আবার লকডাউন দেওয়ার পর বলছে এই লকডাউন অপরিকল্পিত। তাহলে তাদের পরিকল্পিতটা কি, সেটার প্রেসক্রিপশনটা তারা দিক। মন্ত্রী আরও বলেন, মানুষের জীবন রক্ষার জন্য লকডাউন দিতে হচ্ছে এবং শুধু বাংলাদেশে নয়, পার্শ্ববর্তী দেশ ও ইউরোপের বিভিন্ন দেশসহ পৃথিবীর প্রায় সব দেশেই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। নিজের সুরক্ষার জন্যই লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান হাসান মাহমুদ। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী 28 জুলাই অনুষ্ঠেয় জাতীয় সংসদের সিলেট 3 আসনের উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এর ফলে নির্বাচন অনুষ্ঠানে ইসি অনড় থাকলেও আদালতের নির্দেশে পিছিয়ে গেল তা। সিলেট 3 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ স্থগিত চেয়ে রিট করেন ওই আসনের 7 জন ভোটার ও 6 আইনজীবী সহ 13 জন। রিটে বলা হয়, গত 11 মার্চ সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরীর মৃত্যুর পর সিলেট 3 আসন শূন্য হলে 8 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান ছিল, কিন্তু দুর্যোগের কারণে তা সম্ভব না হওয়ায় আরও 90 দিন সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় ইসি। ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয় 28 জুলাই। রিটে বলা হয়, এখন সংবিধান অনুযায়ী এই উপনির্বাচনের সময়সীমা 8 সেপ্টেম্বর পর্যন্ত। তাই ইসির উচিত মহামারী বিবেচনায় নিয়ে 28 জুলাই না করে ভোট গ্রহণ 7 সেপ্টেম্বরের মধ্যে অন্য কোনো দিন করা। আমরা রিট আবেদনে যুক্তি উপস্থাপন করেছিলাম যে এখন যে সিচুয়েশন চলছে, প্যান্ডেমিক সিচুয়েশন, সেখানে কোনোভাবেই ভোট গ্রহণের মতো একটি পাবলিক আয়োজন করা সম্ভব নয় এবং সেখানে ইতোমধ্যে যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি মারা গেছেন এবং তার সাথে সাথে 7ই সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সময় আছে নির্বাচন করার। সুতরাং এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। রিটকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্ট সিলেট 3-এর উপনির্বাচন স্থগিত করেছেন। আদালত বলেন না, সরকার থেকে লকডাউন দিয়েছে সার্বিক জনস্বাস্থ্য বিবেচনা করে, জনগণের কল্যাণ বিবেচনা করে, এটার সাথে অ্যারেঞ্জমেন্ট করে আদালতও সীমিত পরিসরে চলছে। মত অবস্থায় নির্বাচনটা আপাতত যদি 5 তারিখ পর্যন্ত স্থগিত রাখা হয়, সাংবিধানিক বাধ্যবাধকতা ক্ষতি হবে। সিলেটের ওই আসনের ভোটার সংখ্যা 3,52,000। প্রতিদ্বন্দ্বিতা করবেন 4 জন প্রার্থী। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। বিপুল বিদেশি মুদ্রা পাচারের সময় একজনকে আটক করেছেন এপিবিএন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এপিবিএন জানায়, জব্দ করা হয় প্রায় 2.5 কোটি টাকা মূল্যের মুদ্রা, যার অধিকাংশই সৌদি রিয়াল। আর কিছুক্ষণ সময় পেলেই দেশ থেকে পাচার হয়ে যেত এসব সৌদি রিয়াল। আছে 7 দেশের আরও বেশ কিছু মুদ্রা। গোপন সংবাদের ভিত্তিতে এসব মুদ্রা জব্দ করে বিমানবন্দর এপিবিএন। সৌদি রিয়াল সহ জব্দকৃত মুদ্রার মান বাংলাদেশি টাকায় 2.5 কোটিরও বেশি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আগে থেকেই খেয়াল করছিলাম, যাত্রীকে খেয়াল করছিলাম, ফলো করছিলাম তাকে। পরবর্তীতে তিনি যখন আইনিস গেটে চলে যান, একদম ফাইনাল চেকিং যেটা, সেই চেকিংয়ের আগে আমরা তাকে থামাই, তাকে আটক করি। টার্কিশ এয়ারলাইন্সে ঢাকা থেকে মিশর যাচ্ছিলেন মুদ্রা পাচারকারী জাহাঙ্গীর গাজী। পাচারে নানা কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি। ট্রলিতে বহনকারী 10টি নতুন শার্টের শক্ত কাগজের ভাজে ভাজে এসব মুদ্রা রেখেছিলেন, কিছু ছিল নিজের শরীরের সঙ্গেও। 10-12টি নতুন শার্ট উনি নিয়ে যাচ্ছেন এবং এই শার্টের যে কাগজের যে প্যাকিংটা, সেই প্যাকিংয়ের ভিতরেই কিন্তু এই মুদ্রাগুলো উনি লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, পাচার করার চেষ্টা করছিলেন। এর আগেও আমরা এ ধরনের অপারেশন করেছি। 2 কোটি টাকার উপরেও আমরা বিভিন্ন অপারেশন, এভাবে অর্থ পাচারের অপারেশন করেছি, মামলা হয়েছে। হরহামেশা হচ্ছে সেটা আমি বলবো না, চেষ্টা করলে সেটা তারা ধরাও পড়তেছে। এপিবিএন জানায়, এই ঘটনায় মানি লন্ডারিং আইনে মামলার পাশাপাশি মুদ্রা পাচারের বিরুদ্ধে আরও শক্ত অবস্থানে থাকবেন তারা। বিমানবন্দর এপিবিএনের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, আটক জাহাঙ্গীর গাজী রাজধানীর পল্টন এলাকায় ভালো ব্যবসা করতেন। গত 2 বছর হলো দুবাই সহ পৃথিবীর অন্যান্য দেশে ঘন ঘন যাতায়াত করছেন তিনি। ধারণা করা হচ্ছে এ সময়ের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী কোনো চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর তোপখানা রোডে গফুর টাওয়ারের 6ষ্ঠ তলার আগুনের ঘটনা ঘটেছে।
সন্ধ্যা 6টার দিকে সার্জিক্যাল মার্কেট হিসেবে পরিচিত এই ভবনটির আগুন প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুনের খবরে আনা হলেও সব ইউনিট কাজে লাগেনি। আগাম সতর্কতা হিসেবে ইউনিটগুলো রাখা হয়। মার্কেট বন্ধ থাকায় ভবনটির ভেতরে কোনো মানুষজন ছিল না, তবে পুড়ে গেছে দোকানের মালামাল। আগুনের সূত্রপাত হিসেবে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা না গেলেও ভবনটি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি, তাই আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হতে পারত বলে জানায় ফায়ার সার্ভিস। আমি প্রথম মার্কেটে ঢুকে দেখি 4 তলা ঢুকতে পারছি ধুমা, পরে আর 4 তলার উপর উঠতে পারি নাই। এই যে সামনে উপরে যে দেখা যাচ্ছে এই 6 তলায় আগুনটা লাগছে। অপরিকল্পিত একটা ভবন, এটার এন্ট্রি এক্সিটও হবে বড় আকারের না, এবং সিঁড়িটাও ভিতরের দিকে। ভিতরে ঢুকলে দেখা যায় যে এখানে কিছু মানুষজন বসবাসেরও বন্দোবস্ত আছে। এই সার্জিক্যাল মার্কেটে যদি অন্যান্য বড় আকারের আগুন লাগতো তাহলে কিন্তু একইভাবে পিছনে বসবাসকারী মানুষজন আটকা পড়তো। তো এখন পর্যন্ত আমাদের কাছে কোনো হতাহত বা আহত নিহত হয়নি। কোভিড পরিস্থিতি বদলায়নি, মৃত্যুপুরী খুলনাতে রোগীতে ঠাসা করোনা ওয়ার্ড। অবনতি হচ্ছে কুমিল্লায়, বরিশালে আছে অব্যবস্থাপনার নানা অভিযোগ। সংশ্লিষ্টরা বলছেন শেষ মুহূর্তে অনেকেই রোগী নিয়ে আসায় মৃত্যু কমানো যাচ্ছে না। তবে ঈদের পর রাজশাহী, বগুড়া, রংপুরে রোগীর চাপ একটু কমেছে বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালকরা। এমন দৃশ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন নিত্যদিনের, যেন এক মৃত্যুপুরী। তবে ঈদের পর গত দুদিনের দৃশ্যপট একটু বদলেছে। হাসপাতাল পরিচালকের দাবি, রোগীর চাপ কিছুটা কম, নেই অক্সিজেন কিংবা বেড সংকট। তবে একেবারে শেষ মুহূর্তে অনেকে আশায় থামছে না মৃত্যুর মিছিল। গ্রামের রোগীগুলো যেমন মনে হয় একদম শেষ মুহূর্তে আসে, একদম খারাপ অবস্থায়। এটার কারণও আমি বলেছি আগে, যেমন বলেছি যে যেমন তারা কিন্তু বুঝতে পারে না তারা করোনা আক্রান্ত হয়েছে। বগুড়াতেও একই চিত্র। ঈদের পর রোগীর চাপ একটু কমেছে সরকারি বেসরকারি 3 হাসপাতালেই। 700 শয্যার বিপরীতে সোমবার দুপুর পর্যন্ত রোগী ভর্তি 522, নেই অক্সিজেন সংকটও। এখন যেহেতু রোগী কিছুটা হলেও কমে এসেছে, আমাদের আপাতত সমস্যা হচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে রোগীর সংখ্যা কমলেও বেশ কিছু বয়স্ক রোগী গ্রাম থেকে খারাপ অবস্থায় আসছে। পাল্টায়নি খুলনার দৃশ্যপট। 5 হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই, রোগীতে ঠাসা ওয়ার্ডগুলোও রয়েছে অক্সিজেন সংকট, কমছে না আক্রান্তের হারও। এমন কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে না। খুলনা মেডিকেল কলেজ হসপিটালে 2টা অক্সিজেন ট্যাঙ্ক আছে, আমরা 2টা থেকেই সরবরাহ বা সার্ভিস পাচ্ছি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীতে ঠাসা, 300 বেডের মধ্যে খালি অল্প কিছু। প্রকট চিকিৎসক আর অক্সিজেন সংকট, আছে অব্যবস্থাপনার অভিযোগও। সকাল 8টা থেকে দাঁড়ানো, এখন পর্যন্ত অক্সিজেন পাচ্ছি না। কখন আসবে গাড়ি তারাও বলতে পারে না, আমরা তো বোকার মতো দাঁড়াই আছি। এখানে ম্যানেজমেন্ট যেটা, এটা খুব ম্যান পাওয়ারও খুব কম, এটাই সমস্যা হলো। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি, বাড়ছে মৃত্যু সংক্রমণ। হিমশিম অবস্থা চিকিৎসকের। আইসিইউ বেডের সাথে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সুবিধা সম্পন্ন আরও 24টি শয্যা সংযুক্ত করা হয়েছে। প্রতিনিয়তই রোগীর চাপ বেড়েই চলেছে। এটার সাথে পাল্লা দিয়ে আমরা আমাদের সক্ষমতার ভিতরে হাসপাতালের মধ্যে যেখানে যতগুলো বেড বাড়ানো সম্ভব আমরা কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছি। অবনতি হচ্ছে কুমিল্লাতে, শনাক্তের হার এবং মৃত্যু বাড়ছেই। সোমবার রেকর্ড মৃত্যু হয়েছে সিলেটে। রংপুরে শনাক্তের হার একটু কমলেও মৃত্যু কমছে না। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কুমিল্লা একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীর স্বজনদের হামলায় তানভীর আহমেদ নামে এক চিকিৎসক আহত হয়েছেন। মণিপাল এএফসি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কুমিল্লা মেডিকেল থেকে এক করোনা রোগীকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। গত রাতে স্বজনরা ঢাকায় না গিয়ে তাকে এখানে ভর্তি করাতে গিয়ে আসেন। করোনা রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয় জানালে কর্তব্যরত চিকিৎসকের সাথে বাগবেতনটায় জড়িয়ে পড়ে স্বজনরা। এক পর্যায়ে ওই চিকিৎসককে মারধর করে তারা। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ 8 জনকে আসামি করে মামলা করেছে। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। দোষীদের শাস্তি দাবি করেছেন চিকিৎসকরা। একজন চিকিৎসক চেষ্টা করেন একজন রোগীকে তার সর্বোচ্চ একটা জ্ঞান এবং সর্বোচ্চ ইচ্ছা দিয়ে তাকে সেবা দেওয়ার জন্য। সেই জায়গায় যদি একজন কোনো কারণে যদি রোগীর কোনো ইস্যুতে যদি একজন রোগীর অ্যাটেন্ডেন্ট যদি একজন ডাক্তারকে মারে এবং যেভাবে মেরেছে, সেটা আসলে খুব দুঃখজনক এবং আমাদেরকে খুব আহত করে। আমরা এটার সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার আশা করছি। 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ইলিশ ধরার ধুম পড়েছে চট্টগ্রামের সাগর উপকূলে। ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, হাসি ফুটেছে জেলেদের মুখে।
তবে বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে যেতে পারছেন না তারা, ফলে ধরা পড়া ইলিশের আকার কিছুটা ছোট। এ যেন ইলিশের উৎসব। কর্ণফুলী নদী লাগোয়া এই আড়তগুলোতে এক একটি ট্রাক আসতেই ঘিরে ধরছেন সবাই, ধুম পড়ছে কেনা বেচায়। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা গেল শনিবার শেষ হওয়ার পর থেকেই চট্টগ্রামের ফিশারি ঘাটের চিত্র এমন। ঝাঁকে ঝাঁকে ধরা পড়া রূপালী ইলিশে হাসি ফিরেছে জেলে বাওয়ালি সবার মধ্যেই। 65 দিন বদ্ধ ছিল, এখন খুব আনন্দ। আমাদের মালিক মাছ ছিল না এতদিন, আমরা খুব বেকার ছিলাম। লিজু অনেকদিন পরে লিজু আসছে বাজারে, দেখতে ভালো, ধরতে ভালো। তবে বৈরী আবহাওয়ার কারণে এখনো গভীর সাগরে যেতে পারেননি জেলেরা। মূলত কুতুবদিয়া, সেন্ট মার্টিন, সন্দ্বীপ, হাতিয়া উপকূলে যা পাচ্ছেন তা নিয়েই ফিরছেন এই ফিশারি ঘাটে। কোনো জাইলের মন মতো হয় না, যেমন দেখা গেছে 2-3 হাজার মাছ পাইলে বা 5-7 হাজার মাছ পাইলে পোষায়। ব্যাকে তো আশাবাদী আমরা, আশায় তো অঙ্গ জন্ম যায়। এখন তো মনে হয় সমুদ্রে বেশি অবস্থা খারাপ চলতেছে, সেই জন্য বোটগুলো চলে আসতেছে, বুঝলেন না, মাছ সামনে মাছ পাবে। এই ঘাট থেকে ইলিশ কিনে দেশের নানা প্রান্তে সরবরাহ করছেন পাইকাররা। ছোট এবং মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে মন প্রতি 15 থেকে 18 হাজার টাকা পর্যন্ত। আমরা অকশন নিলামে কিনে এবারে এগুলা গাড়ি করে আবার আমরা কক্সিট করে ছোট ছোট কক্সিট করে আবার বিভিন্ন ডিস্ট্রিক্টে ভাড়াই দিই। আগামী 2-4-5 দিন পরে এগুলো বড় বড় আসবে, এগুলো আমাকে চলে যায় মাদিলে সাজার মাছ। বর্তমানে ধরা পড়া এক একটি ইলিশের ওজন 500 থেকে 800 গ্রাম। সপ্তাহখানেক পরে আরও বড় এবং বেশি পরিমাণে ইলিশ ধরা পড়বে বলে আশা জেলেদের। এখনো ওয়েদার খারাপ, আরও বেশি মাছ পাবো, আরও দাম কমে যাবে ইনশাল্লাহ। এবছর মাছ বেশি হবে, বন্ধ থাকাতে ভালো হয়েছে। কাঁচা আছে যে ছোট মাছ, বড় মাছ হলে গভীর সমুদ্রে যেতে হবে, ধরা পড়ছে। মৎস্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 25,000 মেট্রিক টন, যা গতবারের চেয়ে 5,000 মেট্রিক টন বেশি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্যার ভয়াবহতা না কমতেই টাইফুন ইনফার আঘাতে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চলীয় উপকূল। রোববার ঘন্টায় 155 কিলোমিটার বেগে ঝেজিয়াং প্রদেশে ধ্বংসযজ্ঞ চালায় ইনফা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাংহাইয়ে টাইফুনের প্রভাবে ঝোড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থগিত রাখা হয় জাহাজ চলাচল সহ বন্দরের কার্যক্রম। 2টি বিমানবন্দরে বাতিল করা হয় কয়েকশো ফ্লাইট, বন্ধ রাখা হয় রেল সার্ভিস। বন্দর নগরীতে উপড়ে পড়েছে 10,000-এর বেশি গাছ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টিতে তলিয়ে যায় শহরের বেশিরভাগ এলাকা। দক্ষিণাঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্রায় 3,30,000 মানুষকে। ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে একটি সেতু বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে 9 পর্যটকের। সাংলা উপত্যকার দুর্ঘটনায় আহত কয়েকজন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ভূমিধসের ফলে পাহাড় থেকে গড়িয়ে পড়তে থাকে বিশাল বিশাল পাথর। এগুলোর আঘাতে ভেঙে যায় সেতুর মাঝামাঝি অংশ, তলিয়ে যায় নদীতে। এ সময় পর্যটকবাহী একটি বাসেও আঘাত করে পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরখণ্ড। ঘটনাস্থলে মৃত্যু হয় বাসটির কয়েকজন যাত্রীর। করোনা পরিস্থিতিতে কিছুটা ভালো হওয়ার পর ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের ভিড়। দেশি বিদেশি পর্যটকের কাছে খুব জনপ্রিয় সাংলা উপত্যকা। ভারী বৃষ্টিপাতের কারণে হিমাচলের ওই এলাকায় ভূমিধসের সতর্কতা জারি ছিল। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাজ্যের লন্ডনেও। পানিতে তলিয়ে আছে শহরের পূর্ব ও উত্তরের বিশাল এলাকা। রোববার বিকেলে থেকেই বজ্রপাত সহ অবিরাম বৃষ্টিপাত হয় সেখানে। ডুবে যায় রাস্তাঘাট, মেট্রো রেল লাইনেও প্রবেশ করেছে বন্যার পানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা, চরম ভোগান্তিতে নিচু এলাকার বাসিন্দারা। একদিন আগেই বজ্রপাতের সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ। অলিম্পিকে তৃতীয় দিন আধিপত্য যুক্তরাষ্ট্র আর জাপানের, যেখানে একাধিক ইভেন্টে স্বর্ণ জিতে চীনকে টপকে শীর্ষে চলে গিয়েছে তারা। এদিকে জুডোতে 4টি স্বর্ণপদকই গেল জাপানের ঘরে। আর ঝড়ের পূর্বাভাসে এগিয়ে আনা হলো সার্ফিং ফাইনালের সূচি। অলিম্পিকের তৃতীয় দিনে হঠাৎ করেই আধিপত্য যুক্তরাষ্ট্রের, যেখানে একাধিক স্বর্ণ জিতে পদক তালিকায় শীর্ষে উঠে এসেছে তারা। মেয়েদের স্কিট শুটিংয়ে স্বর্ণ জিতেছেন অ্যাম্বার ইংলিশ। ঠিক তার কিছু সময় পরেই ছেলেদের স্কিট শুটিংয়ের স্বর্ণও গেল যুক্তরাষ্ট্রের কাছেই। পুরো সিরিজে মাত্র একটি শট মিস করে 59 স্কোর করে স্বর্ণ পদকটি পান ভিনসেন্ট হ্যানকক। আর্টিস্টিক জিমন্যাস্টসেও ছেলেদের দল স্বর্ণ এনে দেয় যুক্তরাষ্ট্রকেই।
অলিম্পিকে একসাথে এতগুলো স্বর্ণ পাওয়া এটিই প্রথম যুক্তরাষ্ট্রের। এদিকে জুডোতে জাপান পেল আরেকটি স্বর্ণপদক। ছেলেদের 73 কেজি ওজন শ্রেণীতে পদকটি পেয়েছেন অনু সোহেই। এই নিয়ে জুডোতে 4টি স্বর্ণপদক গেল জাপানের ঘরে। এদিকে মেয়েদের 57 কেজি ওজন শ্রেণীতে 3 মিনিটেই স্বর্ণ জিতে ফেলল কসোভার নোরা গিয়াকোভা। প্রতিপক্ষ নিয়ম ভাঙায় ডিসকোয়ালিফাই হলে স্বর্ণপদকটি যেন নিজে থেকেই ধরা দিল সোহেইকে। আর্চারিতে স্বর্ণ হলো দক্ষিণ কোরিয়ার। চাইনিজ তাইপেইয়ের বিপক্ষে 6-0 ব্যবধানে জিতে যায় দক্ষিণ কোরিয়া। ফলে রূপা জিতল চাইনিজ তাইপেইয়ের, আর জাপান পেল ব্রোঞ্জ। এদিকে মেয়েদের 100 মিটার বাটারফ্লাইয়ের স্বর্ণ গেল কানাডার ঘরে। 55.59 সেকেন্ডে সাঁতার শেষ করে পদকটি নিজের করেন ম্যাকনিল। 55.64 সেকেন্ডে সাঁতার শেষ করে রূপা পান চীনের জ্যাক ইউফে। আর 55.72 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ গেল অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওনের হাতে। এদিকে আগামী বুধবার হওয়ার কথা ছিল সার্ফিং এর ফাইনাল, কিন্তু ভেন্যু সুরিগাসাকি সৈকতে সেদিন ঝড়ের পূর্বাভাস থাকায় এগিয়ে আনা হয়েছে ফাইনালের সূচি। তাই আগামীকালই অনুষ্ঠিত হবে সার্ফিং এর ফাইনাল। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। মাত্র 13 বছর বয়সে স্বর্ণ জিতে চমক দেখিয়েছেন জাপানের মোমিজি নিশিয়া। অলিম্পিকে প্রথমবারের মতো যুক্ত হওয়া স্কেটবোর্ডিং ইভেন্টে এই কীর্তি করেন তিনি। অপরদিকে 41 বছর বয়সী ইরানের হয়ে প্রথম স্বর্ণ পদক জিতেছে জাভেদ ফরোকি। টোকিও অলিম্পিকে প্রথমবারের মতো যুক্ত হয়েছে স্ট্রিট স্কেটবোর্ডিং ইভেন্ট। আর ঘরের মাঠে তাতে দাপট দেখিয়ে বেড়াচ্ছে জাপানের প্রতিযোগীরা। শুধু তাই নয়, নারী স্কেটবোর্ডের স্ট্রিট ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে নিশিয়া মোমিচি। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে কম বয়সে স্বর্ণ জিতলেন 13 বছর বয়সী এই অ্যাথলেট। প্রথম দিকে নিজ দেশের নাকায়ামা ফুনা ও ব্রাজিলের লিয়াল রাইসার চেয়ে পিছিয়েই ছিলেন জাপানের স্কেটার মোমিচি। 14.64 পয়েন্ট নিয়ে শেষ ট্রিক শুরু করেছিলেন রাইসা, আর তাতেই সবার প্রত্যাশা ছিল তিনিই হয়তো জিতবেন স্বর্ণ। কিন্তু এক পর্যায়ে ধাক্কা খান রাইসা। সেই সুযোগ পুরোদমে কাজে লাগিয়ে ফেলেন মোমিচি। শেষ ট্রিকে কোনো ভুল না করেই 3.43 পয়েন্ট চলে আসে তার দখলে, যার সুবাদে 15.26 পয়েন্ট নিয়েই অলিম্পিকে স্বর্ণ পদক অর্জন করেন নিশিয়া মোমিচি। তার এই কীর্তিতে চমকে গেছে ক্রীড়াপ্রেমীরা। এদিকে 41 বছর বয়সেও তরুণ ইরানের জাভেদ ফরোকি। তার জীবনের মোড় ঘুরেছে ইরানের এক প্রতিভা অন্বেষণের অনুষ্ঠানে। দূরে এক টেবিলের কোনায় ছিল ছোট্ট একটি পেরেক, আর তাতেই এয়ার গান দিয়ে লক্ষ্যভেদ করে অবাক করেছিলেন সবাইকে। সেদিনের ফরোগি টোকিও অলিম্পিকের এবারের আসরে 10 মিটার এয়ার পিস্তলেও তাক লাগিয়ে দিয়েছেন। এই প্রথম অলিম্পিকে অভিষেক হয়েছে তার, আর তাতেই বাজিমাত। ইরানের হয়ে সবচেয়ে বেশি বয়সে অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের রেকর্ড গড়লেন জাভেদ ফরোকি। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।